আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিও আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। সো এনএলপি কি, এটার মেইন বেসিস, এটা কিভাবে কম্পিউটারকে তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমাদের ভাষাকে সেটা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন হইতে পারে, সেটা আমাদের ভয়েস হইতে পারে, সামহাও যে কোনো এক থেকে আমরা কিভাবে কম্পিউটারকে বোঝাচ্ছি যে ভাই আমি এইটা বলতেছি তোমাকে, এটা তুমি করো। এবং এটার ইমপ্লিমেন্টেশন যদি আমরা বলি, আমরা হচ্ছে গুগল সার্চে হচ্ছে আমরা ভয়েস কমান্ড দেখতেছি, ইউটিউবে আছে আমাদের বর্তমান যেই ইউজ এআই গুলো আছে, সেই এআই গুলোর সাথে ভয়েস চ্যাট সবকিছুই কিন্তু হচ্ছে এনএলপির কারণে পসিবল হয়েছে, তাই না? তো এই পুরো পাইপলাইনের বেশ কিছু অংশ হচ্ছে আজকে আমরা আলোচনা করব, কিভাবে আমাদের পাইপলাইনটা যাচ্ছে, এন্ড আমাদের হচ্ছে অ্যাটেনশন মেকানিজম কি, এরপর হচ্ছে আমাদের অ্যাটেনশন মেকানিজমের কয়েকটা টাইপ দেখবো, ওয়ার্ড এমবেডিংস দেখবো, এন্ড ট্রান্সফরমার্স দেখবো। সো এই হচ্ছে আমাদের পুরো এনএলপির আজকে আলোচ্য বিষয়, এবং হচ্ছে আমাদের এখানে ওয়ার্ড রিপ্রেজেন্টেশনের দু একটা ম্যাথও দেখবো আমরা এখানে। ওকে, তো শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের ডেফিনেশন আছে। ডেফিনেশন কি বলতেছে, চলেন ডেফিনেশন থেকে শুরু করি। যে এনএলপি ইজ এ ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স which is okay. It enables machines to understand, analyze and process human language. অর্থাৎ আমি যে কথা বলতেছি, মেশিনকে এনএলপি যেটা করে সেটা হচ্ছে আমার কথাকে বুঝতে, তারপর অ্যানালাইজ করতে এন্ড প্রসেস করতে সাহায্য করে। হিউম্যান ল্যাঙ্গুয়েজ মে বি ইন দ্য ফর্ম অফ টেক্সট অর স্পিচ। এরকম না যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে শুধুমাত্র হয়তো আমি মুখ দিয়ে বলতেছি সেটাকেই প্রসেস করতেছি, এরকম না। সেটা টেক্সটও হইতে পারে, স্পিচও হইতে পারে, কারণ দুইটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং এটার গোল কি? এটার গোল হচ্ছে আমি যে কথাটা বলতেছি এই কথাগুলোকে, বা আমার যে হচ্ছে টেক্সট, এই টেক্সটটাকে এমন একটা রিপ্রেজেন্টেশনে স্টোর করা, যাতে করে আমার মেশিন এই যে স্টোরড ডেটা থেকে খুব ভালো ধরনের প্যাটার্ন রিকগনাইজ করতে পারে এবং ভালো রকম পারফর্ম করে। ওকে, যেটা বলছে কনভার্ট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম। ওকে, আমি যেটা বলতেছি এটাকে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে কনভার্ট করাই এনএলপির একটা মুখ্য উদ্দেশ্য। এক্সট্রাক্ট মিনিং, প্যাটার্নস এন্ড নলেজ ফ্রম টেক্সট, এই টেক্সটগুলো থেকে প্যাটার্ন উদ্ধার করা। ইনেবল মেশিনস টু কমিউনিকেট উইথ হিউম্যানস। তো এই হচ্ছে আমাদের গোল। আমাদের এনএলপি কেন ম্যাটার করে, তো এগুলো হচ্ছে খুবই সিম্পল কথা, এগুলো দেখে নেবেন। অ্যাপ্লিকেশনস সবকিছু দিয়ে আছে, এগুলো পড়াচ্ছি না। আমরা যাচ্ছি লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালসে। যে আমরা লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালস বলতে আমরা কি বুঝতেছি? লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল, ওকে, বা আমাদের হচ্ছে উচ্চারণের ফান্ডামেন্টালস। ওকে, তো এখানে সর্বপ্রথম আসতেছে যেটা, সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি বলতে আমরা কি বুঝছি? স্টাডি অফ আর্ট ফরমেশন, ওয়ার্ড কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে এটার যে হচ্ছে পড়াশোনা আছে, সেটাকে আমরা বলছি মরফোলজি। ওয়ার্ডস আর বিল্ড ফ্রম মরফর্মস। মরফর্মস ইনক্লুড রুট, প্রিফিক্স এন্ড সাফিক্স, এগুলো সম্পর্কে আমরা হয়তো জানি। যেমন এখানে আনহ্যাপি, এটাকে যদি হচ্ছে আমরা মরফোলজি বা মরফর্মসে ভাগ করি, তাহলে আন একটা পোর্শন আর হ্যাপি একটা পোর্শন। ওকে, ফাইন। এরপর পার্টস অফ স্পিচ, যে আমাদের এখানে কোন ভার্বটা কি বোঝাচ্ছে, কোনটা নাউন, কোনটা ভার্ব বা অ্যাকশন বোঝাচ্ছে, কোনটা অ্যাডজেক্টিভ, সবকিছু আমাদের এই পার্টস অফ স্পিচে যাচ্ছে। সিনট্যাক্স, কারপরে কি আসতেছে, আমাদের যে সেন্টেন্সের প্রপার স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা মেনটেন করা আমাদের লিঙ্গুইস্টিক ইয়ার পার্ট, লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালস এর পার্ট। এরপর সিমেন্টিক্স। সিমেন্টিক্স বলতে আমরা মিনিং বুঝাচ্ছি, ডিলস উইথ দ্য মিনিং অফ ওয়ার্ড এন্ড সেন্টেন্সেস। কনটেক্সট ইজ ইম্পর্টেন্ট ফর কারেক্ট ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এখানে আমরা যদি হচ্ছে দুইটা কথা বলি, যে ব্যাংক, তাই না, যে হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে কি কি জানি, যদি একটা কনটেক্সট হতে পারে যে এই ব্যাংক বলতে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বুঝাচ্ছি, আর একটা ব্যাংক বলতে কিন্তু আমরা হচ্ছে যে এই যে নদীর পাশ বুঝাচ্ছি, যে নদীর পাশে বসে থাকা, তাই না? তো এরকম ইংরেজিতে বেশ কিছু শব্দ আছে যেগুলো কনটেক্সট অনুযায়ী বিভিন্ন রকম মিনিং দেয়, যদিও তাদের হচ্ছে এটা কি বলে, তাদের যে হচ্ছে স্পেলিং বা বানান সবকিছু কিন্তু সেম। ওকে, সো এই হচ্ছে আমাদের মরফোলজিক্যাল লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালস, মরফোলজি, যেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিচ্ছে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আমাদের গ্রামারের ক্যাটাগরি দিচ্ছে। সিনট্যাক্স অর্থাৎ স্ট্রাকচারালি ঠিক আছে কিনা এটা মেজার করতেছে। এরপর আসে হচ্ছে সেমান্টিক। সেমান্টিক আমাদের হচ্ছে মিনিং এর সাথে সেন্টেন্সের কানেক্ট করে দিচ্ছে, যাতে করে কনটেক্সট পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালস। এরপরে আমরা সামনের দিকে যদি যাই, আমাদের এখানে আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্স ইন এনএলপি। এই যে মাত্র যে কথাগুলা বললাম, এই কথাগুলা বা এই যে লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালস, এটা এনএলপি তে কিভাবে ইম্পর্টেন্স ফেলতেছে, এটা আমাদের দেখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এই পোর্শনটা, এই যে মার্ক করা জায়গাটা। সো কেন? কারণ হচ্ছে লেটস সে আমি বললাম যে আই এম হ্যাপি। ওকে, আই এম হ্যাপি, এটাকে কম্পিউটার কিভাবে নিবে? বা আপনারা যে দেখেন, আপনারা হয়তো বা শুনতেছেন যে বর্তমানে ক্লড, ঠিক আছে, ক্লড, এই ক্লডকে যদি কেউ পারচেজও করে $20 দিয়ে বা $200 দিয়ে, তাও কিন্তু লিমিট হয়ে যাচ্ছে। লিমিট হয়ে যাচ্ছে বলতে একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত কাজ করার পরে সে 1 ঘন্টার জন্য ওয়েট করতেছে,
তাই না? এটাকে আমরা বলছি লিমিট হয়ে যাচ্ছে। বা ফ্রি ভার্সনের কথাই যদি বলি, দু একটা প্রম্পট নেওয়ার পরে সে কি হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, তাকে আবার 3-4 ঘন্টা পরে আবার সে হচ্ছে নতুন করে আসতেছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতেছে, সেটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা পুরোপুরি কন্ট্রোল হচ্ছে টোকেনাইজেশনের থ্রুতে। এরকম না যে আপনাকে 30 মিনিট চ্যাট করে 30 মিনিট বসে রাখা হবে, এরকম না। এখন আপনার 30 মিনিট না হয়ে 15 মিনিট চ্যাট করেও আপনাকে বসায় রাখা হইতে পারে। তো কখন বসায় রাখা হবে বা একটা ইউজার কি পরিমাণে চ্যাট করতে পারবে, এটা ডিফাইন করা হয় টোকেনাইজেশনের উপরে। টোকেনাইজেশন কি? টোকেনাইজেশন হচ্ছে ওয়ার্ডের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড। ওকে, ওয়ার্ডের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকে আমরা টোকেনাইজেশন বলতেছি। লেটস আমি বললাম আই এম হ্যাপি, এখানে আই একটা, এম একটা, হ্যাপি একটা, সো এখানে 3টা টোকেন। ওকে, সো আমাদের যে হচ্ছে বর্তমান যে এআই গুলো আছে, জেনারেটিভ এআই গুলো আছে, এরা মূলত টোকেনাইজেশনের থ্রুতে আমাদের এক একজন ইউজারের লিমিটকে ডিফাইন করে। যে একটা ইউজার, সে তার ইনপুট এবং আউটপুট মিলে লেটস সে প্রত্যেক রাউন্ডে সে 2.5 লক্ষ করে টোকেন পাবে। 2.5 লক্ষ টোকেন পাবে। 2.5 লক্ষ টোকেন পাওয়া মানে হচ্ছে এই ইউজারটা যদি আমি ধরে নিচ্ছি স্টার্ট টাইম থেকে 15 মিনিটের মধ্যে এই 2.5 লাখ টোকেনের কনভারসেশন ক্লডের সাথে করে ফেলে, অর্থাৎ 2.5 লক্ষ ওয়ার্ড দেওয়া এবং নেওয়ার মধ্যে যদি কনভারসেশন করে ফেলে, তাহলে 15 মিনিট পরে তাকে ফ্রিজ করে দেওয়া হবে, বলবে যে 1 ঘন্টা ওয়েট করো, তারপরে তোমাকে আবার দেওয়া হবে, তোমার টোকেন লিমিট শেষ। আবার যদি এই টোকেন শেষ করতে কারো 25 মিনিট লাগে, তাকে বলবে 25 মিনিট পরে তাকে বলবে তোমার টোকেন শেষ, এখন হচ্ছে তুমি আবার 1 ঘন্টা ওয়েট করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোকেনাইজেশনের কনসেপ্ট। এরপর হচ্ছে স্টেমিং এন্ড লিমিটাইজেশন। স্টেমিং বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের কর্তন করে ফেলা। লাইক আমাদের এখানে যদি প্লেইং এর কথা বলি, প্লেইং কে স্টেমিং এন্ড লিমিটাইজেশনের মাধ্যমে প্লেইং কে প্লে করা হচ্ছে, মূলত এটাকে স্টেমিং বলতেছি। আর লিমিটাইজেশনটা হচ্ছে পরের মাইসকে মাউস বলতেছি, আমাদের ওয়ার্ডের বেস ফর্মে নিয়ে যাওয়াকে বলতেছি। এরপর আসা হচ্ছে পার্সিং। পার্সিং বলতে ম্যাপিং বোঝাচ্ছে, ওয়ার্ড এন্ড রোল ম্যাপিং। ওয়ার্ড এন্ড রোল ম্যাপিং বলতে এখানে আমি বললাম যে সাদ টিচেস ইংলিশ। ওকে, সো ইন দিস কেস সাদ এন্ড সাদ হচ্ছে একটা সাবজেক্ট, টিচেস হচ্ছে একটা ভার্ব। সো এই যে ম্যাপিংটা, রোলের সাথে ওয়ার্ডের ম্যাপিং, এটাকে বলছি পার্সিং করা। এরপর হচ্ছে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন। সো ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশনটা কি? সিমেন্টিক্স এর সাথে অনেকটা মিলে যায় এটাকে, ঠিক আছে? সো ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন কিছুই না, এখানে আমরা বলছি আই ওয়েন্ট টু দ্য ব্যাংক উইথড্র মানি। সো এখানে ব্যাংক একটা ওয়ার্ড, দ্য বোট স্টপড নিয়ার দ্য রিভার ব্যাংক। দুইটা কিন্তু দেখতে সেম, এবং সিমেন্টিক আমরা বলছিলাম যেখানে হচ্ছে আমরা ওয়ার্ড দ্বারা মিনিং কে বোঝার চেষ্টা করি। সো এখানে আমরা বুঝতেছি প্রথমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেকেন্ডটা হচ্ছে নদীর তীর। ওকে, ফাইন। এরপর হচ্ছে মিনিং এক্সট্রাকশন। সো এই যে এরকম ভাবে আমরা ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশনের মাধ্যমে মিনিং এক্সট্রাকশন করি। সো এই যে আমরা লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টাল পড়লাম, পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে এক্সাম্পলের থ্রুতে আমি বুঝিয়ে দিলাম যে লিঙ্গুইস্টিক ফান্ডামেন্টালকে কিভাবে আমরা এনএলপি তে ইমপ্লিমেন্ট করতেছি। ফাইন। এরপরে যদি আমরা আরো সামনে যাই, এনএলপি পাইপলাইন। এনএলপি পাইপলাইনে কি হচ্ছে, আমরা যারা হচ্ছে ডেটা প্রসেসিং ডেটা সায়েন্সের পাইপলাইনটা দেখছি, তারা হয়তো আমরা এই জিনিসটা জানি যে লাইক আমাদের হচ্ছে কি জানি যে আমাদের র ইনপুট আসে, সেটাকে প্রি প্রসেসিং করি, তাই না? তো এই ক্ষেত্রে প্রি প্রসেসিংটাকে একটু লেন্দি ভাবে দেখানো হয়েছে যে আমাদের এই এতটুকুকে তারা প্রি প্রসেসিং দেখাইছে। ঠিক আছে, আমাদের এনএলপি তে এই পুরাটাকে আমরা হচ্ছে একসাথে প্রি প্রসেসিং বলতাম। প্রি প্রসেসিং এর পরে হচ্ছে আমরা ট্রেইন অর টেস্ট ডেটা সেট করতাম, আমরা ট্রেইন টেস্ট ডেটা সেট ওই প্রি প্রসেসিং এর মধ্যেই করতাম, ডেটা সেট ভাগ করা। তারপর সেটা ধর হচ্ছে মডেলকে ট্রেন করতাম, মডেলকে ট্রেন করার পর টেস্ট করতাম, টেস্ট করার পর ডিপ্লয় করে দিতাম। এটা ছিল আমাদের ডেটা সায়েন্সের পাইপলাইন। সো এখানে ওই প্রি প্রসেসিং স্টেপসটাকে একটু মানে ভালোভাবে একটু ভাঙা হয়েছে আর একটু ইন ডিটেলসে পড়ার জন্য। সো এনএলপি পাইপলাইনে আমাদের এটা দেখানো হয় যে র টেক্সট সেটা কিভাবে প্রি প্রসেস হচ্ছে এবং কিভাবে মডেল পর্যন্ত পৌঁছাচ্ছে। যে আমি ধরে নিচ্ছি একটা রোবট আছে, রোবট চ্যাটবট, একে আমি একটা আমার ভাষা আমি শিখাতে চাই, ইন দিস কেস আমি কিভাবে শিখাতে পারি। সো একে শেখানোর জন্য আমার ধরে নিচ্ছি যে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে 10,000 ঘন্টার বলে তাদের ভয়েস রেকর্ডিং কালেক্ট করলাম। কালেক্ট করার পরে সেগুলোকে র টেক্সটে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে সেগুলোর প্রি প্রসেসিং করতেছি। এখন এখানে প্রি প্রসেসিং বলতে কি হইতে পারে? প্রি প্রসেসিং বলতে হইতে পারে যে আমি যদি হচ্ছে নরমাল টেক্সটের কথা চিন্তা করি, হ্যাঁ, নরমাল টেক্সটের কথা চিন্তা করি, আমি লিখছি এনএলপি পাইপলাইন, এরপরে 10টা হচ্ছে স্পেস দিছি, স্পেস রিমুভাল একটা হইতে পারে, তারপর হচ্ছে আমাদের নিউ লাইন রিমুভাল হইতে পারে, তাই না? আবার যদি হচ্ছে আমি অডিও ফাইলের কথা বলি, অডিও ফাইলের কথা বলার পরে কথা বলার সময় যদি আমি বলি এরকম আই এম হ্যাপি, সেই মাঝখানে যে ব্ল্যাঙ্ক যে হচ্ছে সময়টা, সেই সময়টাও রিমুভ করা লাগতে পারে।
অথবা আমি বললাম যে আই এম হ্যাপি, পিছন থেকে একটা নয়েজ আসলো, সেই নয়েজ রিমুভ হলো প্রি প্রসেসিং টেকনিকের অংশ, রিমুভ করা। ওকে, আচ্ছা, র টেক্সটকে প্রি প্রসেসিং করার পরে আমাদের হচ্ছে মোটামুটি একটা স্টেবিলাইজড একটা সেন্টেন্স আসবে, সেই সেন্টেন্সটাকে আমরা এখন টোকেনাইজ করব। টোকেনাইজ বলতে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলবো। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলার পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ওয়ার্ড রিপ্রেজেন্টেশন। ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভাঙার পরে তো কি, সেগুলো এক একটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডকে আমাকে এমন ভাবে স্টোর করতে হবে যে স্টোরেশনের থ্রুতে আমার মেশিন বা আমার যে মডেল আছে সে ওয়ার্ডগুলোকেও চিনতে পারবে এবং তাদের মধ্যে রিলেশনটাকেও বুঝতে পারবে। ওকে, লাইক আমি বললাম আই লাভ লেটস সে আই লাভ টু টিচ, এটা একটা কথা। আর একটা বললাম যে আই ইট রাইস। সো ওয়ার্ড এমবেডিং মানে এই দুইটা সেন্টেন্সকে আমরা ডটেক্স বলতেছি, প্রি প্রসেস করা হলো, টোকেনাইজ করা হলো, সবগুলো এক একটা কি হয়ে যাবে, ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আর এসব ওয়ার্ডকে যদি আমি এখানে এমন ভাবে রাখি, ঠিক আছে, এখানে রাখলাম কিন্তু আমাদের মেশিন এখানে দেখলো যে এখানে কোনো কারোর সাথে কোনো রিলেশন নাই, তাহলে কিন্তু হলো না। সো আমার যে ওয়ার্ড গুলো আছে, যে টোকেন গুলো আছে, সেই টোকেন গুলাকে এমন ভাবে এমন ওয়েতে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে তাদের মধ্যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা স্ট্রং হয়, এবং যেই রিপ্রেজেন্টেশনটা আমাকে একই সাথে ওয়ার্ড গুলাও দিবে এবং তাদের মধ্যে যে কানেকশন বা তাদের মধ্যে মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটাকেও আমাকে দিবে। ওকে, আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটু পরে দেখতেছি, আমাদের এখানে বেশ কিছু টেকনিক সম্পর্কে আলোচনা করা আছে। সো এই যে আমাদের এইটার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের যে টোটাল আমাদের যে ওয়ার্ড আছে সেগুলোকে এখন ট্রেন এবং টেস্ট ডেটা সেটে ভাগ করব। ট্রেন ডেটা সেটে ট্রেন টেস্টের মেইন পোর্শনটা কি, মানে মেইনলি যেটা ফলো করা হয় যে আমাদের টোটাল ডেটা থাকে, টোটাল ডেটা, এই টোটাল ডেটাকে আমরা হয়তো বা দুই ভাগে ভাগ করি। একটাকে বলছি আমরা ট্রেন ডেটা সেট, ট্রেন, আর একটাকে বলছি হচ্ছে টেস্ট ডেটা সেট, টেস্ট। সো ট্রেনের ক্ষেত্রে আমরা 80% ডেটা ইউজ করি, আর টেস্টের ক্ষেত্রে আমরা বাকি 20% ডেটা সেট ইউজ করি। ফাইন, এখন আমরা কি করব, এটাকে ট্রেন মডেল ইউজিং ট্রেনিং ডেটা। সো এই যে 80% ডেটা দিয়ে আমরা মডেলকে ট্রেন করব। ট্রেন করার পরে মডেল কি পরিমাণে শিখছে এটাকে আমরা টেস্ট করার জন্য বাকি 20% ডেটা ইউজ করব। এরপর হচ্ছে আমরা টেস্ট যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা ডিপ্লয়মেন্টে যাব, যদি না হয় তাহলে আবার হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে ব্যাক করে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে একটু হালকা চেঞ্জ টেঞ্জ নিয়ে এসে আবার দেখবো। তো এই হচ্ছে আমাদের টোটাল এনএলপি পাইপলাইন। সো এখানে হচ্ছে পুরো জিনিসটাকে বলা আছে কি হয়েছে, র টেক্সট, এই যে র টেক্সট, প্রি প্রসেসিং, কনভার্ট টু লোয়ার কেস, রিমুভ পাংচুয়েশন, রিমুভ স্পেস, এগুলো সবগুলো প্রি প্রসেসিং, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টেক্সট। সো এই জায়গায় ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখানো হয়নি। সো এই তো, এরপর হচ্ছে আমাদের বলছে যে টোকেনাইজেশন, স্প্লিট ইনটু ওয়ার্ডস, এই যে টোকেনাইজেশন হয়েছে, টোকেনাইজড ওয়ার্ড গুলোকে পরবর্তীতে হচ্ছে যে কি করা হয়েছে, এই ওয়ার্ড এমবেডিংস এ ইউজ করা হয়েছে। সো আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি পাইপলাইনের। ফাইন, এরপর সামনের দিকে যদি যাই, এই যে আমাদের ওয়ার্ড রিপ্রেজেন্টেশন, এই ওয়ার্ড রিপ্রেজেন্টেশনের সবচেয়ে সিম্পলেস্ট একটা ভার্সন হচ্ছে বউ, ব্যাগ অফ ওয়ার্ডস। ঠিক আছে, ব্যাগ অফ ওয়ার্ডস এর থ্রুতে আমরা কি করতে পারি, আমরা আমরা এখানে বেশ কয়েকটা টেকনিক দেখবো, যত সামনের দিকে যাব প্রত্যেকটা তার প্রিভিয়াসটার থেকে বেটার। সো আমরা এটা আপাতত শিখি, তারপরে সামনেটা শেখার সময় আমরা দেখবো যে এটার কি ড্রব্যাকস ছিল। সো ব্যাগ অফ ওয়ার্ডস এ আমাদের যেটা হচ্ছে, ব্যাগ অফ ওয়ার্ডস ইজ এ সিম্পল টেক্সট রিপ্রেজেন্টেশন টেকনিক। ইট কনভার্টস টেক্সট ইনটু নিউমেরিক্যাল ভেক্টরস বেসড অন ওয়ার্ড অকারেন্সের সাপেক্ষে সে হচ্ছে কি করে, নিউমেরিক্যাল ভেক্টর প্রকাশ করে। সো এগুলো হাবিজাবি আছে, এগুলো একটু দেখে নেবেন। চলেন আমরা ম্যাথটা দেখি। হ্যাঁ, যে আমাদের এখানে তিনটা রিভিউ আছে এবং আমরা চাচ্ছি তিনটা রিভিউকে স্টোর করতে। ওকে, তিনটা রিভিউ আছে। দিস মুভি ইজ ভেরি স্ক্যারি এন্ড লং, দিস মুভি ইজ নট স্ক্যারি এন্ড স্লো, দিস মুভি ইজ স্পুকি এন্ড গুড। এই তিনটা রিভিউ আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে সর্বপ্রথম টিএফ আইডিএফ কে এটাকে দেখতে হবে। টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, আর আইডিএফ মানে হচ্ছে, আচ্ছা আমি একটু দেখি আইডিএফ মানে ভুলে গেছি। টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি এন্ড আইডিএফ হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো আমাদের টার্ম ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এইগুলার এই যে তিনটা যে ডকুমেন্ট বা তিনটা যে রিভিউ দেওয়া আছে, এই তিনটা রিভিউ যদি আমি টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে তিনটা রিভিউ, এই তিনটা রিভিউর মধ্যে ইউনিক ওয়ার্ড কোনগুলো সেগুলোকে আমাকে আগে বাছাই করতে হবে। লাইক দিস মুভি ইজ ভেরি স্ক্যারি এন্ড লং, এটা থেকে সবগুলো আসলো। এখান থেকে দিস আসবে না কারণ উপরে আছে, মুভি আসবে না, ইজ আসবে না, নট আসবে, স্ক্যারি আসবে না, এন্ড আসবে না, ইজ আসবে না। তাহলে এই সেম লাইন থেকে নট এন্ড স্লো আসতেছে। এইভাবে করে আমি কি করলাম, আমরা হচ্ছে এখানে একটা সেট বানালাম বা কিছু টোকেন বানালাম এই তিনটা থেকে ইউনিক ওয়ার্ডস গুলা নিয়ে, এবং সেগুলোকে আমি কি বললাম, আমরা হচ্ছে কলাম ওয়াইজ বসাই দিলাম। দিস মুভি ইজ ভেরি স্কোয়ারি অ্যান্ড লং, নট স্লো, স্পুকি, গুড। ওকে, সবগুলো দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, রিভিউ ওয়ান এর এগেনস্টে আমাকে দেখতে হবে যে রিভিউ ওয়ানে কোন কোন শব্দ আসছে। দিস মুভি ইজ ভেরি স্ক্যারি অ্যান্ড লং, সো সেগুলোর নিচে নিচে আমি ওয়ান দিলাম, যেগুলো আসেনি সেগুলোতে জিরো দিলাম।
ওকে, রিভিউ 2 এর ক্ষেত্রেও সেম, যেগুলো আছে সেগুলোতে 1 দিব, যেগুলো নাই 0 দিব। এখানে ইজ কেন 2, ইজ এর মান হচ্ছে কেন রিভিউ 2 এর ক্ষেত্রে 2, কারণ হচ্ছে রিভিউ 2 এ ইজ দুইবার ইউজ করা হয়েছে। ওকে ফাইন। এরপর রিভিউ 3 তে আমাদের কি হচ্ছে সেম কাজ, যেগুলো আছে সেগুলোতে 1, যেগুলোতে নাই সেগুলোতে 0। ওকে ফাইন। এখন এই যে আমরা টিএফ, এই যে আমরা ব্যাগ অফ ওয়ার্ডস টেবিলটা বের করলাম, এই টেবিল থেকে এখন আমাদের ভেক্টর বের করতে পারবো যে রিভিউ 1 এর ভেক্টর রিপ্রেজেন্টেশন কি হবে। ভেক্টর রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে এইগুলা কি, এই যে 3টা 1, 6টা 1, 7টা 1, তারপরে 4টা 0, 7টা 1, 4টা 0। রিভিউ 2 এর ক্ষেত্রেও সেম, আমাদের হচ্ছে 1 1 2, এই যে 1 1 2 0 0 1 1 0 1 0 0। সো এটা হচ্ছে আমাদের ভেক্টর অফ ওয়ার্ডস। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন এগুলো থেকে আমাদের টিএফ বের করা লাগতে পারে। ঠিক আছে, টার্ম ফ্রিকোয়েন্সি। চল, আচ্ছা এটা থেকে টার্ম ফ্রিকোয়েন্সি না আচ্ছা আমাদের হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস পুরো কনসেপ্টটাই আলাদা। ব্যাগ অফ ওয়ার্ডস এর সাথে টার্ম ফ্রিকোয়েন্সির কোনো ইয়ে নেই। আমার এইখানে টাইটেলটা চলে আসছে, আমি এটা একটু কাট করে নিই। টাইটেলটা যাবে হচ্ছে এইখানটাতে। সো এরকম ভাবে এটার সাহায্য নিয়ে আমরা টিএফ আইডিএফ বের করতে পারি, বাট আমাদের টিএফ আইডিএফ এর জন্য আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস পুরোপুরি নেসেসারি না। আমরা যেটা বললাম ব্যাগ অফ ওয়ার্ডস একটা রিপ্রেজেন্টেশন টেকনিক, টিএফ আইডিএফ আর একটা রিপ্রেজেন্টেশন টেকনিক। সো ব্যাগ অফ ওয়ার্ডস এর লিমিটেশনস কি, লিমিটেশনস হচ্ছে ভোকাবুলারি যদি সাইজ আরো বেশি ইনক্রিজ হয় তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, এবং অনেক বড় যদি হয়ে যায় তখন আননেসেসারি, প্রত্যেকটার ক্ষেত্রে আননেসেসারি 0 চলে আসবে, যেটা আমাদের ম্যাট্রিক্সের সাইজকে অনেক হেভি করে ফেলবে। ওকে, সো প্রডিউসেস মেনি জিরো ভ্যালুস ক্রিয়েটিং স্পার্স ম্যাট্রিক্স, ডাজ নট প্রিজার্ভ গ্রামার। এই ক্ষেত্রে আমি কিন্তু কোনো গ্রামারকে প্রিজার্ভ করতে দেখতেছি না। রিভিউ 1 এর ক্ষেত্রে আমরা জাস্ট এটা দেখে আমরা খুব একটা কনটেক্সট নাও বুঝতে পারি। ডাজ নট প্রিজার্ভ ওয়ার্ড অর্ডার অর কনটেক্সট, এখানে ওয়ার্ড কোনটার পরে কোনটা আসছে অথবা কনটেক্সট কি সেটাও কিন্তু প্রিজার্ভ করা হচ্ছে না। এটার অ্যাডভান্টেজ কি, ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ইমপ্লিমেন্ট, নাথিং এলস। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস। আমাদের এরকম কিছু ইয়ে দিয়ে থাকলে সেগুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফাইন। এরপর আমরা আসি টিএফ আইডিএফ। টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি এন্ড আইডিএফ মানে হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। সো টিএফ এন্ড আইডিএফ, আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ওই যে এরকম তিনটা ওয়ার্ড, তিনটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, তিনটা সেন্টেন্সের এগেইনস্ট আমাকে বলতে পারে এই তিনটা সেন্টেন্সে গুড গুড শব্দের টার্ম ফ্রিকোয়েন্সি বের করো, অথবা গুড শব্দটার ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বা আইডিএফ বের করো। সো ইন দিস কেস টিএফ এর একটা সূত্র আছে এবং আইডিএফ এর একটা সূত্র আছে। চলেন ম্যাথের সাথে আমরা সূত্রগুলোকে ইমপ্লিমেন্ট করি। সো এক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এখানে এক্সাম্পল ডকুমেন্টসে কি আছে, এক্সাম্পল ডকুমেন্টসে ডি1 ইকুয়াল দিস মুভি ইজ স্ক্যারি এন্ড ডকুমেন্ট 3 তে এটা, এগুলোর এগেইনস্ট আমাকে টিএফ বের করতে বলছে, আইডিএফ বের করতে বলছে, এবং টিএফ এবং আইডিএফ কে গুণ করে দিলে আমার টিএফ আইডিএফ বের হয়ে আসবে। ফরওয়ার্ড স্ক্যারি, ওকে, স্ক্যারি এর জন্য বের করতে বলছে। সো টিএফ এর সূত্রটা হচ্ছে এরকম, টিএফ ইকুয়াল আমাদের টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য ডকুমেন্টস। এই ডকুমেন্টস এর টোটাল কতগুলো নাম্বার অফ ওয়ার্ডস আছে আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, 2 2 4, আমাদের এখানে 8 8 2 10, তারপর হচ্ছে যদি দেখি আমাদের এখানে কত 10, আর হচ্ছে যে 12 12 2 14 2 16। ঠিক আছে, আমাদের এখানে কয়টা শব্দ আছে, 16টা শব্দ আছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য ডকুমেন্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের এই চারটা ডকুমেন্টস এর টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, ভালো মতো খেয়াল করি এটা। আর আমাদের যখন বলবো টিএফ, টার্ম ফ্রিকোয়েন্সি, টার্ম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা তিনটার দিকেই তাকাবো না। টার্ম ফ্রিকোয়েন্সির দিকে আমরা শুধুমাত্র তাকাবো স্পেসিফিক যে ডকুমেন্টের কথা বলতেছে সেটা। সো ডকুমেন্ট 1 এর জন্য টার্ম ফ্রিকোয়েন্সি কি হবে, ডকুমেন্ট 1 এ কতগুলো ওয়ার্ড আছে সেটা, ডকুমেন্ট 1 এ ওয়ার্ড আছে হচ্ছে 4টা, সো আমাদের নিচে আসবে 4, এবং উপরে যাবে হচ্ছে আমি যে ওয়ার্ডটাকে খুঁজতেছি সেইটা কয়বার এখানে আছে। আমি খুঁজতেছি স্কয়ার ওয়ার্ডটাকে, স্কয়ার ওয়ার্ড এখানে কয়বার আছে, একবার আছে, সো এখানে আসবে হচ্ছে 1। ওকে, সো এটা ডি1 এর ক্ষেত্রে। ডি2 এর ক্ষেত্রেও সেম, ডি3 এর ক্ষেত্রেও সেম। ডি2 এর ক্ষেত্রে আমাদের কি, ডি2 এর ক্ষেত্রে কি আমাদের এখানে স্কয়ার ওয়ার্ড আছে, অ্যানসার হচ্ছে না, তাহলে ডি2 এর ক্ষেত্রে এখানে বসবে 0, সো ডি2 টিএফ হবে হচ্ছে 0। ওকে, কারণ 0/4 হচ্ছে 0। ডি3 এর ক্ষেত্রে আবার হচ্ছে যে স্কয়ার এখানে আছে, সো ডি3 এর ক্ষেত্রে এটা 1 হবে, 1/4 অর্থাৎ 1/4 অর্থাৎ আচ্ছা 1/4 না, কারণ হচ্ছে এখানে আমাদের কয়টা আছে, 2 2 4 2 6, 6টা ওয়ার্ড আছে, সো 1/6 অর্থাৎ 0.167। সো এইভাবে আমরা টার্ম ফ্রিকোয়েন্সি বের করে ফেলতেছি। এখন আমাদের আসা হচ্ছে আইডিএফ বা ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এবং ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সির জন্য আমাদের লগ ইউজ করতে হয়, এবং এই ক্ষেত্রে আমাদের যদি দেখি লগ অফ এন ভাগ ডিএফ, এখানে এন দ্বারা আমরা কি বোঝাচ্ছি, এন দ্বারা আমরা বোঝাচ্ছি নাম্বার অফ ডকুমেন্টস। ওকে, এন দ্বারা বোঝাচ্ছি নাম্বার অফ ডকুমেন্টস, কয়টা ডকুমেন্টস আছে, 3টা ডকুমেন্টস আছে। এবং আমরা ডিএফ দ্বারা কি বোঝাচ্ছি, ডিএফ দ্বারা বোঝাচ্ছি আমরা স্ক্যারি জিনিসটা আমাদের কতবার আছে আমাদের টোটাল ডকুমেন্টসে, একটা এবং দুইটা, দুই জায়গায় আছে, সো ডিএফ এর মান হচ্ছে 2। এখানে আমরা আইডিএফ ইকুয়াল লগ অফ এন ভাগ ডিএফ, এন দ্বারা আমরা বুঝাচ্ছি আমার স্ক্যারি ওয়ার্ডস বা যে ওয়ার্ডের আইডিএফ বের করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা আমার ডকুমেন্টসে কয়বার আছে সেইটা,
এবং এখানে ডিএফ দ্বারা আমরা বোঝাচ্ছি যে দ্য নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং দ্য ওয়ার্ড স্ক্যারি, আমাদের এখানে কতগুলো ডকুমেন্টস আছে যারা স্ক্যারি ওয়ার্ডটাকে কন্টেইন করতেছে। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 2, সো আমরা এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 0.176। ওকে, আচ্ছা, টিএফ বের করা শেষ, আইডিএফ বের করা শেষ ফর দ্য ওয়ার্ড স্ক্যারি। এখন আমাকে যদি বলে যে হচ্ছে টিএফ আইডিএফটা বের করতে, তখন আমরা কি করব, এই যে আইডিএফটা যেটা বের করছি এটাকে প্রত্যেকটা টিএফ এর ভ্যালুর সাথে গুণ করে দেবো, অর্থাৎ 0.2। আমরা কারণ কি, কারণ হচ্ছে টিএফ আইডিএফ বের করতে বলছে, টিএফ বের করা হয়েছে, আইডিএফ বের করা হয়েছে, সো টিএফ আইডিএফ বের করতে গেলে আমাকে জাস্ট গুণ করে দিতে হবে। সো ডকুমেন্ট 1 এর জন্য টিএফ আইডিএফ হবে হচ্ছে 0.25 ইনটু 0.176। এরপর ডকুমেন্ট 2 এর জন্য সেম 176। ডকুমেন্ট 2 এর জন্য কি হবে, আমাদের এটা গুণ, আমাদের এখানে আসবে 0.176, আমাদের ডকুমেন্ট 3 এর জন্য 0.176। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, ফাইন। এরপরে যদি আমরা আরেকটু নিচে যাই, আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে যে এটার সাথে এটা গুণ করে কি হয়েছে, আর পুরো জিনিসটাকে একসাথে করার জন্য আমরা এই টেবিলটাকে ইউজ করতে পারি। সব উপরে যা কিছু করলাম একটা টেবিল দিয়ে করা যায়। ওকে, ফাইন। এখন এখানে ইন্টারপ্রিটেশন কি বলতেছে, ইন্টারপ্রিটেশন বলতেছে D1 গেটস দ্য হাইয়েস্ট টিএফ আইডিএফ। দেখেন D1 কিন্তু সবচেয়ে বেশি টিএফ আইডিএফ এর ভ্যালু পাইছে 0.044। কিভাবে পাইছে, এটা এটা অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে, কি বোঝাচ্ছে, এটা দুইটা জিনিস বুঝাইতে পারে যে কাউন্ট অফ স্কয়ারি এটা বেশি আছে হয় D1 এ, অথবা আমাদের টোটাল ওয়ার্ডস হচ্ছে ওইখানে কম আছে, যে কোনো একটা হইতে পারে, হয় এটা বেশি আছে অথবা এটা কম আছে, যে কোনো একটা আমাদের এখান থেকে ইন্টারপ্রেট করতে পারি। D2 গেটস 0 বিকজ আমাদের এই D2 বা ডকুমেন্ট 2 তে আমাদের স্কয়ারি ওয়ার্ডটাই নাই। D3 আমাদের স্মলার, কারণ D3 তে আমাদের কি টোটাল ওয়ার্ডস এর সংখ্যা বেশি আমাদের স্কয়ারি থেকে। সো এই হচ্ছে আমাদের এখানকার ইন্টারপ্রিটেশন। সো আমরা হচ্ছে কি কভার করলাম, বউ কভার করলাম, এন্ড আমরা টিএফ আইডিএফ কভার করলাম, ফাইন। এখন আমরা এই যে এই জিনিসটা আমাদের কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে সেটা একটু দেখবো। ডকুমেন্ট সিমিলারিটি মেজারে, টেক্সট ক্লাসিফিকেশন, কিওয়ার্ড এক্সট্রাকশন এন্ড রিকমেন্ডেশন সিস্টেমে আমরা উপরের জিনিসগুলোকে ইউজ করতেছি। ওকে, সো এটা আমি না পড়াই, আমরা নিচের দিকে যাই। ওয়ার্ড এমবেডিংস। ওয়ার্ড এমবেডিংস কি, ওয়ার্ড এমবেডিংস হচ্ছে আমাদের ওই যে বললাম না যে আমাদের টোকেনাইজেশনের পরে আমাদের ওয়ার্ডগুলোকে স্টোর করতে হয় যাতে মেশিন খুব ভালো মতো লার্ন করতে পারে ওইখান থেকে। হ্যাঁ, তো ওই জন্য হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে ওয়ার্ড এমবেডিংস। ওয়ার্ড এমবেডিংস কি, ওয়ার্ড এমবেডিংস হচ্ছে ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ডস। তো আমার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে ম্যাথমেটিক্যালি বা নিউমেরিক্যালি যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে আমরা বলতেছি ওয়ার্ড এমবেডিংস। লাইক আমি এখানে যদি বলি যে আমার কাছে একটা 3D ভেক্টর স্পেস আছে, সেই ভেক্টর স্পেসে আমি কিং এন্ড কুইন এই দুইটা নাম্বারকে বা দুইটা ওয়ার্ডকে আমি রাখতে চাচ্ছি। সো এদের মধ্যে আমি কিভাবে বুঝবো যে তারা হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের আবার কোসাইন সিমিলারিটিস নামক একটা টার্ম আছে, সো ওইগুলোতে যাইতে হবে। সো এদিকে আমরা আপাতত যাচ্ছি না, এটা হয়তো অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে ডেফিনেশন থেকে দেখতে পাচ্ছি ওয়ার্ড এমবেডিংস ইজ দ্য নিউমেরিক্যাল ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ডস। আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনকে আমরা এখানে হচ্ছে ওয়ার্ড এমবেডিংস বলতেছি। ওয়ার্ডস আর প্লেসড ইন এ মাল্টিডাইমেনশনাল স্পেস, মাল্টিডাইমেনশনাল স্পেসে তাদেরকে স্টোর করা হয়। সিমিলার ওয়ার্ডস আর লোকেটেড ক্লোজার টু ইচ আদার। সিমিলার যে ওয়ার্ডগুলো আছে তারা একটা আরেকটার থেকে খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে আমরা সিমিলারিটি মেজার করি হচ্ছে কিসের সাহায্যে, আমরা হচ্ছে কোসাইন সিমিলারিটির দ্বারা। ওকে, এবং এই যে তারা একই সাথে সহাবস্থান করতেছে এর কারণে তাদের সাথে আমাদের কয়েকটা জিনিস আসতেছে। প্রিভিয়াস যে দুইটা টেকনিক দেখলাম, বও এন্ড হচ্ছে আমাদের টিএফ আইডিএফ, সেগুলোতে আমাদের ড্রব্যাকস ছিল, তারা কোনোটাই সিমেন্টিক রিলেশনশিপ ধরছিল না। সিমেন্টিক বলতে অর্থাৎ মিনিংফুল কোনো রিলেশনশিপ ছিল না আমাদের ওইগুলার ক্ষেত্রে, আমাদের কোনো অর্ডার ছিল না টেক্সটের যে কার পরে কে, ওইটার ক্ষেত্রে কোনো কনটেক্সট ছিল না। বাট ওয়ার্ড এমবেডিংসে এই জিনিসটা কিছুটা লাঘব করানো গেছে। ওয়ার্ড এমবেডিংসে এই জিনিসগুলোকে ক্যাপচার করা যায়, যে দি ক্যাপচার সিমেন্টিক মিনিং এন্ড রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস, যে কিং এন্ড কুইন এর মধ্যে সম্পর্ক কি, ম্যান উম্যান, টিচার স্টুডেন্ট। সো এইভাবে তারা কাজগুলো করে। ওকে, সো কেন এটা দরকার, ক্যাপচার্স ক্যান নট, কম্পিউটার্স ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড ডিরেক্টলি। ওয়ার্ড এমবেডিংস এর দরকারের কথা বলতেছি আমরা। Traditional method like one-hot encoding creates sparse vectors. One-hot encoding টা আমরা দেখবো ANN চ্যাপ্টারে। Word embeddings create dense vectors with meaningful values. They represent words in a smarter and more useful way. আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি যে ওয়ার্ড এমবেডিংস কি। এখানে আমরা একটা মাল্টিডাইমেনশনাল ভেক্টরে আমরা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন করতেছি ওয়ার্ডে, সেটা হচ্ছে ওয়ার্ড এমবেডিংস। So এটা কিভাবে কাজ করে? The words are converted into dense vectors. These vectors are learned from large text data. Word used in similar context get similar vector representation. This helps the model understand similarity and the meaning. Fine. So এই ওয়ার্ড এমবেডিংস এর আমাদের পপুলার কিছু মডেলের নাম এখানে দিয়ে আছে। ওয়ার্ড টু ভেক অর্থাৎ ওয়ার্ড টু ভেক্টর। সো এখানে আমাদের বলছে লার্নস ওয়ার্ড মিনিং বাই প্রেডিক্টিং সারাউন্ডিং ওয়ার্ডস। সারাউন্ডিং ওয়ার্ডস এর
প্রেডিক্ট করার মাধ্যমে আমরা হচ্ছে এখানে লার্ন করি। অনেক সময় আমরা দেখি না যে মুভিতে যখন আমরা একটা ইংরেজি মুভি দেখতে গেলে অ্যাজ এ বাঙালি আমাদের মোস্ট অফ দ্য টাইম যেটা হইতো আগে সেটা হচ্ছে এরকম যে কোনো একটা ওয়ার্ড আমরা যদি না বুঝি, তার মানে কি আমরা সাথে সাথে ডিকশনারি খুলে খুঁজতে শুরু করি এটা কি তার কি সেন্স হচ্ছে না, কারণ তার আশেপাশের কনটেক্সট দেখে বোঝা যায় যে ওইখানকার যে অ্যাক্টর আছে সে কি বলতে চাচ্ছে, তাই না? তো এটা বলছে লার্নস ওয়ার্ড মিনিং বাই প্রেডিক্টিং সারাউন্ডিং ওয়ার্ডস থেকে সে এটাকে প্রেডিক্ট করতে পারে। গ্লোভ গ্লোভ কি বলতেছে, লার্ন ওয়ার্ড মিনিং ইউজিং গ্লোবাল ওয়ার্ড অকারেন্স স্ট্যাটিস্টিক্স। সো এটা সম্পর্কে আমার খুব একটা ভালো আইডিয়া নেই, সো এটা নিয়ে আমি হচ্ছে আপাতত কোনো কমেন্ট করতেছি না। ফাইন। টু অ্যাপ্রোচেস, আমাদের এই যে ওয়ার্ড ইম্বেডিংস এর দুইটা অ্যাপ্রোচ আছে, একটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি বেসড ইম্বেডিংস আর একটাকে বলছি আমরা প্রেডিকশন বেসড ইম্বেডিংস। ফ্রিকোয়েন্সি বেসড ইম্বেডিংস আমাদের এই যে গ্লোভের সাথে মোটামুটি কানেক্টেড, যেমন বেসড অন হাউ অফেন ওয়ার্ডস হ্যাপেন্স ইন এ কর্পাস, একটা কর্পাসে ওয়ার্ড কয়বার হচ্ছে অ্যাপিয়ার হচ্ছে সেটার সাপেক্ষে আমরা তার ইম্পর্টেন্সের সাপেক্ষে আমরা এখানে হচ্ছে লার্ন করতেছি, আরেকটা স্টোর করতেছি বা লার্ন করতেছি, আরেকটা হচ্ছে প্রেডিকশন বেসড ইম্বেডিংস বেসড অন প্রেডিক্টিং কনটেক্সট ইন নেইবারিং ওয়ার্ডস, যেটা হচ্ছে আমাদের এই ওয়ার্ড টু ভেকে হয়ে থাকে। ফাইন। এখানে আমাদের অ্যাপ্লিকেশনস কি কি আছে, এই যে আমাদের ওয়ার্ড ইম্বেডিংস এর টেক্সট ক্লাসিফিকেশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস সবগুলো হচ্ছে আমাদের এখানকার অ্যাপ্লিকেশন। আচ্ছা, সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলতে আমি বললাম যে ফেসবুকে যে বিভিন্ন স্ট্যাটাস সবগুলোকে স্টোর করা হলো, স্টোর করে বলা হলো হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ সেন্টিমেন্টের, এটা নেগেটিভ সেন্টিমেন্টের, এটাই হ্যাঁ তা সবকিছু বলা হলো। কারণ মেশিনকে বোঝানোর জন্য আপনি যদি বউ ইউজ করেন তাহলে কিন্তু মেশিন কোনো কনটেক্সট পাবে না, জাস্ট ওয়ার্ড কাউন্ট পাবে। টিএফ-আইডিএফ এর ক্ষেত্রেও কাইন্ড অফ সেম টাইপের। সো আমরা এইটা না করে যদি আমরা হচ্ছে একটা 3D ভেক্টরের কথা চিন্তা করি বা মাল্টি ডাইমেনশনাল ভেক্টরের কথা চিন্তা করি, যে মাল্টি ডাইমেনশনাল ভেক্টরে আমরা এই ওয়ার্ড গুলাকে রাখলাম, পজিটিভ গুলাকে একদিকে বা নেগেটিভ গুলাকে একদিকে, তাহলে কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশনটা আরো বেটার হবে, আমাদের কম্পিউটার কিন্তু এখান থেকে কনটেক্সটও পাবে, এখানে আমাদের সিমেন্টিক রিলেশনশিপও পাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। এরপরে আমরা সামনের দিকে যদি যাই, আমরা আমাদের এই যে এনএলপি পাইপলাইন দেখতেছিলাম, এনএলপি পাইপলাইনের আমরা কয়েকটা স্টেপ অলরেডি পার করে ফেলছি, এই জন্য হচ্ছে আমরা এখন ইয়েতে যাচ্ছি। একটা মিনিট আমি এনএলপি পাইপলাইনটা দেখাই। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রসেসিং শেষ করছি, টোকেনাইজেশন শেষ করছি, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টেক্সট অর্থাৎ এই কয়টা শেষ করে ফেলছি। এখন বিল্ড, ট্রেন অর টেস্ট ডেটা সেট। সো এটাতে কি হচ্ছে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করার পরে যে আপনার যে স্টোরেজ আছে সেই স্টোরেজে ধরে নেন 10,000 ডেটা আছে। এখন আপনি মেশিনকে শেখানোর জন্য কি করবেন, 10,000 ডেটাই দিয়ে দিবেন? অ্যান্সার হচ্ছে না, আপনি এটা করতে পারেন না। কারণ 10,000 ডেটাই যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি শিখাবেন, ধরে নেন আপনার কাছে 100টা কোশ্চিন আছে, ঠিক আছে? আপনি একজন শিক্ষক, আপনার কাছে 100টা কোশ্চিন আছে, লিমিটেড, আপনি আর বেশি কোশ্চিন পাবেন না। সো আপনি যদি আপনার এটাকে কি বলে, আপনার যদি হচ্ছে ক্লাসে পড়ান, ক্লাসে পড়ানোর সময় 100টা কোশ্চিন যদি তাদের পড়ান, তাহলে তাদের ইভ্যালুয়েশন নেবেন কিভাবে, তাই না? ইভ্যালুয়েশন নেওয়ার তো একটা বিষয় আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, যে 80টা কোশ্চিন তাদেরকে পড়াবেন, পড়ানোর পরে আপনি বলবেন যে ভাই বাবা তোমরা তো শিখছো, তাহলে এখন কি শিখছো এটা এখন পরীক্ষা দাও, অর্থাৎ ইভ্যালুয়েশন দাও। সো ওই জন্য আমরা তখন টেস্ট নিচ্ছি। সো আমরা পুরো হোল ডেটা সেটটাকে এরকম ভাবে ভাগ করতেছি যে একটা পোর্শন দিয়ে আমরা মেশিনকে শেখাবো এবং আরেকটা পোর্শন দিয়ে আমরা মেশিন থেকে ইভ্যালুয়েশন নিব যে মেশিন ঠিক মতো পারফর্ম করছে কিনা বা শিখছে কিনা। ওকে, সো এই হচ্ছে আমাদের ট্রেন অর টেস্ট ডেটা সেটের কাহিনী। আচ্ছা, সো আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে যদি যাই, আমাদের এখানে এইগুলাই বলা আছে আমাদের ওয়ার্ড এমবেডিংস এর পরে, যে ট্রেন টেস্ট ডেটা সেট। এরপরে কি হয়েছে, এরপর হচ্ছে আমাদের মডেলকে শেখানো, ট্রেন মডেল, এবং এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল আমাদের আছে, নাইভ বায়াস আছে, লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, ডিপ লার্নিং, ঠিক আছে? সেটা বিভিন্ন ধরনের মডেলস আছে, এই মডেলস গুলাকে আমাদের ওই ডেটা গুলো দেই, এই মডেলস গুলো ওই ডেটা গুলো শেখার পরে এখন আমরা কি করব, তাকে টেস্ট করব। ওকে, তাকে টেস্ট করব। সো কি শিখছে এটাকে যাচাই করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে টেস্ট করি, এবং টেস্টের ক্ষেত্রে আমরা ওই বাকি যে 20% ডেটা ছিল সেই 20% ডেটা দিয়ে দেখি, এবং টেস্টে সে কত ভালো করতেছে সেইটার এগেনস্টে তাকে আমরা বিভিন্ন ভাবে মার্কিং করি, ঠিক আছে? লাইক আমরা তাকে বলতে পারি যে তোমার অ্যাকিউরেসি এত, তোমার টেস্টিং অ্যাকিউরেসি এত, তোমার টেস্টিং F1 স্কোর এত, ঠিক আছে? এরকম ভাবে তাদেরকে আমরা কি করি, মার্কিং করি। হ্যাঁ, তো চলেন সামনের দিকে দেখি, এখানে আমাদের আচ্ছা এটা সম্পর্কে একটু বলা ছিল নিচে, চলেন নিচেরটা আগে দেখে আসি। আহ, আমাদের এই ইভালুয়েশন ম্যাট্রিক্স, যে আমরা যে মেশিনটাকে ট্রেন করছি, ট্রেন করার পর যে টেস্ট করলাম, টেস্ট করার সময় আমরা কিভাবে বলবো যে মেশিনটা ভালো নাকি খারাপ, হুম, সেটা বলার জন্য আমাদের এখানে বেশ কিছু আমরা ইভালুয়েশন মেট্রিক্স দেখতেছি, যে ইভালুয়েশন মেট্রিক্স গুলা বলতেছে আমরা ক্লাসিফিকেশন টাস্কের জন্য যদি আমরা ক্লাসিফিকেশন টাস্ক করতাম, সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই একটা মডেল কতটা ভালো বা খারাপ পারফর্ম করতেছে এটাকে রিপ্রেজেন্ট করতাম আমরা অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর এসব ভ্যালু দ্বারা। বাট যেহেতু আমরা এই ক্ষেত্রে এটা করতেছি না, লেটস সে আমরা করতেছি জেনারেশন টাস্ক, অর্থাৎ আমি বললাম আই লাভ, তারপর হচ্ছে ডট দিলাম মানে ড্যাশ দিলাম, এখানে কি আসবে, এখানে কি আসবে, এইটাকে আমরা বলতেছি কি, এটাকে বলছি আমরা টেক্সট প্রেডিকশন। সো এই ধরনের জেনারেশন টাস্কের ক্ষেত্রে আমরা
কোন একটা মডেলের কিভাবে ইভালুয়েশন নিব, যে আমরা কিভাবে বুঝবো যে মডেলটা কতটা ভালো পারফর্ম করতেছে। সেটার জন্য আমাদের আরো দুই ধরনের হচ্ছে আমাদের মেট্রিক্স আছে, একটা বলছে ব্লিউ আর একটা বলছে রগ। ব্লিউ হচ্ছে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ আমি একটা ওয়ার্ড বললাম, সেই ওয়ার্ডটাকে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিলাম, এবং এই ক্ষেত্রে যে অ্যাকুরেসি এটা মেজার করা হয় ব্লিউ দ্বারা। ওকে, এরপর আছে হচ্ছে রগ। রগ হচ্ছে আমাদের সামারাইজেশনের জন্য ইউজ করা হয়, অর্থাৎ আমি টোটাল একটা বিশাল একটা প্যারাগ্রাফ দিলাম, এই প্যারাগ্রাফ থেকে সামারি করে আমাকে একটা এক্সট্রাক্টেড আউটপুট দিল। সো কতটা ভালো দিল কতটা খারাপ দিল সেটাকে আমরা মেজার করে হচ্ছে রগ এই মেট্রিক্স দ্বারা। আশা করি আমরা হচ্ছে যে মেট্রিক্স গুলো সম্পর্কে বুঝলাম। আচ্ছা, এখানে আমরা এই পোর্শনটা শেষ করে যেতে পারি, তাহলে আমাদের মোটামুটি উপরের একটু পার্ট শেষ করলে শেষ। তো এই যে ব্লিউ এন্ড রগ বললাম, ব্লিউ বলতে আমরা কি বুঝাচ্ছি? ব্লিউ হচ্ছে বাইলিঙ্গুয়াল ইভ্যালুয়েশন আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ব্লিউ কি? বাইলিঙ্গুয়াল ইভালুয়েশন আন্ডারস্ট্যান্ডিং। ব্লিউ কেন ইউজ করা হয়? ব্লিউ ইউজ করা হয় ট্রান্সলেশনের পারফরমেন্স বা অ্যাকুরেসি চেক করার জন্য। ব্লিউ বাই ডিরেকশনাল, অর্থাৎ এখানে বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজটাকে, সরি বাই ডিরেকশনাল না, বাইলিঙ্গুয়ালি ডিরেক্ট বলা আছে, বাইলিঙ্গুয়াল ইভালুয়েশন আর আন্ডারস্ট্যান্ডিং। সেখানে বাইলিঙ্গুয়াল কিন্তু বলা আছে, বাই মানে কি? দুইটা ভাষার মধ্যে ট্রান্সলেশনের স্কোরকে আমরা ব্লিউ স্কোর বলতেছি। ইট ইজ মেইনলি ইউজড টু ইভালুয়েট মেশিন ট্রান্সলেশনকে ইভালুয়েট করার জন্য এটা ইউজ করা হয়। ইট মেজার্স হাউ ক্লোজলি এ মেশিন জেনারেটেড টেক্সট ম্যাচেস ওয়ান অর মোর হিউম্যান রেফারেন্সেস টেক্সট। ওকে, a higher blue score means better similarity with the reference translation. So blue হচ্ছে আমাদের ট্রান্সলেশনের অ্যাকুরেসি মেজারের জন্য ইউজ করা হয়। যেখানে রককে ইউজ করা হয়, রক মানে হচ্ছে রিকল ওরিয়েন্টেড আন্ডারস্ট্যান্ডিং ফর জিস্টিং এক্সিস্টিং ইভালুয়েশন। জিস্টিং মানে আমি জানি না অ্যাকচুয়ালি। ইট ইজ মেইনলি ইউজ টু ইভালুয়েট টেক্সট সামারাইজেশন এন্ড আদার টেক্সট জেনারেশন টাস্ক, অর্থাৎ টেক্সট জেনারেশন টাস্ক এবং টেক্সটকে সামারাইজ করার জন্য এই রক স্কোরটাকে ইউজ করা হয়। Okay, it measures how much important information from the reference text is covered by the generated output. আচ্ছা, তো আমি ধরে নিলাম একটা রেফারেন্স টেক্সট দিলাম, যে এখানে একটা ওয়ার্ডের মাল্টিপল টাইম হচ্ছে সেটার উপস্থিতি আছে। সো রগ স্কোর যেটা করবে সেটা হচ্ছে যে এই যে রেফারেন্স টেক্সটটাকে কিভাবে আমাদের হচ্ছে এটা কি বলে, যে কোনো একটা টেক্সট আমার একটা রেফারেন্স টেক্সটের ভিতরে কতটা ইম্পর্টেন্ট এটাকে মেজার করবে এবং সেটার সাপেক্ষে আমাকে আউটপুট জেনারেট করে দিবে। এবং রগ স্কোর গুলা অ্যাকচুয়ালি এভাবে মেজার করা হয় যে আমাদের একটা রেফারেন্স টেক্সটের এগেইনস্ট থেকে একটা আউটপুট জেনারেট করা হলো, সামারি করা, এইটা এই রেফারেন্স টেক্সটের সাপেক্ষে কতটুকু এটাই কি বলে ভালো পারফর্ম করতেছে, এটা হচ্ছে মূলত রক স্কোর। ফাইন, এরপর যদি আমরা দেখি আমাদের এখানে একটা সামারাইজেশন টেবিল দিয়ে আছে ব্লিউ এন্ড রগের ভিতরে। সো এতক্ষণ যা যা বকবক করলাম সব এখানেই আছে, সো এটা একটু দেখে নেবেন। এবং এটার স্কোর রেঞ্জ 0 থেকে 1। সো ব্লিউ কি করে? ব্লিউ ফোকাস করে হচ্ছে ট্রান্সলেশন এর উপরে, এবং এখানে আমাদের বেশ কিছু পারফরমেন্স ম্যাট্রিক্স ছিল, সেই পারফরমেন্স ম্যাট্রিক্স এর মধ্যে ব্লিউ প্রিসিশনের উপরে বেশি ফোকাস করে, এন্ড রক ফোকাস করে রিকল এর উপরে, রিকল এর ভ্যালুর উপরে। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের এই সাইডের ম্যাট্রিক্স এর আলোচনা গেল, আমরা অনেকখানি কমে ফেলছি। এখন চলেন আমরা দেখবো যে আমাদের ট্রান্সফার লার্নিং কি। আচ্ছা, ট্রান্সফার লার্নিং এর আগে ট্রান্সফর্মার আছে সম্ভবত আমাদের। হ্যাঁ, ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার। আচ্ছা হ্যাঁ, টেস্ট মডেল পড়ছি, ইভালুয়েশন পড়ছি, এখন আমরা ট্রান্সফর্মার পড়বো। ট্রান্সফর্মারের পরে আমরা পড়বো হচ্ছে অ্যাটেনশন মেকানিজম, অর্থাৎ সেলফ অ্যাটেনশন মেকানিজমটা দেখবো কিভাবে কি কাজ করে এগুলো। এরপরে আমরা পড়বো হচ্ছে ট্রান্সফার লার্নিং। সো এখানে আমরা যদি দেখি ট্রান্সফর্মার্স আমাদের কি বলতেছে? ট্রান্সফর্মার্স অ্যাকচুয়ালি কি? ট্রান্সফর্মার্স কিছু নেই, এটা একটা হচ্ছে ডিপ লার্নিং মডেল ইউজড ইন এনএলপি। দে আর বেসড অন দ্য অ্যাটেনশন মেকানিজম, অর্থাৎ অ্যাটেনশন মেকানিজমটা আবার কি, এটা আমাদের দেখতে হবে। they process all words in sequence together instead of one by one. So আমরা ওয়ার্ড এমবেডিংস এ যেটা দেখছি সেটাতে কনটেক্সট এবং সিমেট্রিক রিলেশনশিপ দিত, বাট এইখানে আমাদের এটা কি বলে, এটা এখানে হচ্ছে আমাদের স্টোর করা হইতো এবং রিলেশনশিপ দেখানো হইতো ওয়ার্ড বাই ওয়ার্ড এর ক্ষেত্রে বা ওয়ান বাই ওয়ান এর ক্ষেত্রে। বাট আমাদের ট্রান্সফরমার্স এর ক্ষেত্রে আমরা এখানে ইয়েটা বের করতে যাই, আমরা যদি ওয়ার্ডটাকে প্রসেস করতে যাই, তখন হচ্ছে সবগুলো ওয়ার্ড সিকোয়েন্সিয়ালি প্রসেস হয় এবং এই ক্ষেত্রে মিনিংটা বেশি ক্যাপচার করা যায়, তাদের মধ্যে রিলেশনশিপটা বেশি ক্যাপচার করা যায়। যেখানে বলছে দে ক্যাপচার লং রেঞ্জ রিলেশনশিপস। ওকে, আমি এখান থেকে বিশাল বড় একটা সেন্টেন্স লিখলাম, পুরো সেন্টেন্সেরই হয়তো রিলেশনশিপ আমাদের ট্রান্সফরমার্স যে মডেল আছে তারা কি করতে পারে, ক্যাপচার করতে পারে। আমরা এখানে ট্রান্সফরমারকে কেন পাওয়ারফুল বলছি, কেন হচ্ছে প্রিভিয়াস গুলো থেকে বেশি পাওয়ারফুল বলছি, কারণ ক্যাপচার লং রেঞ্জ ডিপেন্ডেন্সিস, লং রেঞ্জ রিলেশনশিপকে সে ক্যাপচার করতে পারে। প্রসেস সিকোয়েন্সেস মোর ইফেক্টিভলি, সিকোয়েন্স গুলোকে মোর ইফেক্টিভলি প্রসেস করে, অ্যাচিভ স্ট্রং পারফরমেন্স ইন মেনি এনএলপি টাস্ক, স্ট্রং পারফরমেন্স করে। ফাইন, এরপরে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, এখানে লেখা আছে বার্ড। আমাদের বার্ড বলতে আমরা কি বুঝাচ্ছি? বাই ডিরেকশনাল ইনকোডার রিপ্রেজেন্টেশন ফ্রম ট্রান্সফরমার্স। সো বার্ড হচ্ছে একটা আরেকটা মডেল, সেটা হচ্ছে কি বলতেছে, এটা একটা বাই ডিরেকশনাল ট্রান্সফরমার মডেল। ইট রিডস টেক্সট বাই কনসিডারিং বোথ লেফট এন্ড রাইট কনটেক্সট, অর্থাৎ
আমি বললাম আই লাভ ক্যাট, এক্ষেত্রে লাভকে রিসিভ করবে, লাভকে সে রিড করবে তার আগের এবং পরের নেইবারিং ওয়ার্ড গুলা নিয়ে, সো দ্যাট সে কনটেক্সটটা ভালো মতো বুঝতে পারে না যেন। ইট ইজ প্রি-ট্রেইনড অ্যান্ড দেন ফাইন টিউনড ফর ডিফারেন্ট এনএলপি টাস্ক। প্রি-ট্রেইনড কি আর ফাইন টিউনড কি একটু পরে আমরা যখন ট্রান্সফার লার্নিং করবো তখন দেখবো। বার্ট কিভাবে কাজ করে? বার্ট দুইভাবে কাজ করে, একটা হচ্ছে মাস্ট লার্নিং আর একটা হচ্ছে নেক্সট সেন্টেন্স প্রেডিকশন। বার্ট মাস্ট লার্নিং বলতে কি বোঝাচ্ছে? আমরা বললাম আই, তারপরে দিলাম গ্যাপ, তারপরে দিলাম ক্যাট। সো মাস্ট লার্নিং এ যেটা হচ্ছে প্রেডিক্টস মিসিং ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। সো এই যে মাঝখানে কি হবে এটাকে প্রেডিক্ট করাই হচ্ছে এই ক্ষেত্রে মাস্ট ল্যাঙ্গুয়েজ মডেলিং। নেক্সট সেন্টেন্স প্রেডিকশন বলতে আমরা কি বোঝাচ্ছি? লার্নস রিলেশনশিপ বিটুইন টু সেন্টেন্সেস, এরপর আমাকে থার্ড সেন্টেন্সটা বা নেক্সট সেন্টেন্সটা প্রেডিকশনকে আমরা করতে হবে, প্রেডিকশন করতে হবে। ওকে, সো বার্ট গেল, অ্যাডভান্টেজ গুলো এখানে লেখা আছে, অ্যাডভান্টেজ দেখে নেবেন। এরপরে আমরা আসি যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাটেনশন কি, যে এখানে আমরা বলে আসলাম যে ট্রান্সফর্মার লার্নিং কাজ করে অ্যাটেনশন মেকানিজমের উপরে, এবং অ্যাটেনশন মেকানিজম ওয়ার্ডটা ইন্ট্রোডিউস করা হয় গুগল থেকে, সম্ভবত গুগলের একটা পেপার ছিল অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এই পেপারটা সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন, ও এটার হিউজ পরিমাণে রেফারেন্স আছে। তো অ্যাটেনশন ইজ অল ইউ নিড এটা বলার কারণ হচ্ছে অ্যাটেনশন মেকানিজমের আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটেনশন ইজ দ্য মেকানিজম দ্যাট হেল্পস এ মডেল ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স। ওকে, সো ট্রান্সফর্মারের যে কোনো ট্রান্সফর্মার মডেলের মেইন যে পার্ট সেটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজম, এবং অ্যাটেনশন মেকানিজমের যে হেড এটা একটা হইতে পারে, এটা দুইটা হইতে পারে, এটা মাল্টিপল হইতে পারে। সো যদি আমাদের একটা হয় তাহলে সিঙ্গেল হেডেড অ্যাটেনশন মেকানিজম, যদি মাল্টিপল হয় তখন মাল্টিপল হেডেড অ্যাটেনশন মেকানিজম। সো ডেফিনেশন দেখলাম, ইট অ্যালোজ দ্য মডেল টু গিভ ডিফারেন্ট ইম্পর্টেন্স টু ডিফারেন্ট ওয়ার্ডস হোয়াইল প্রসেসিং টেক্সট। একটা টেক্সটের বা একটা সেন্টেন্সের ভিতরে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের সেম ইম্পর্টেন্স থাকবে না, তাই না? সো আমাদের অ্যাটেনশন মেকানিজমের থ্রুতে এটাই আমরা ইনশিওর করতেছি যে কার কতটুকু কি ইম্পর্টেন্স আছে। Why attention important? Why attention is important? Not all words contribute equally to meaning, তাই না? যে প্রত্যেকটা ওয়ার্ড ইকুয়ালি মিন করে না আমাদের হচ্ছে ইয়াতে একটা সেন্টেন্সের ক্ষেত্রে। Attention helps the model identify the most relevant words. It improves understanding of context, especially in long sentences. Okay, fine. এরপরে যদি আমরা নিচের দিকে যাই, সেলফ অ্যাটেনশন কি? সেলফ অ্যাটেনশন ইজ এ স্পেশাল টাইপ অফ, এখানে আমরা একটা एग्जांपल দেখব, সমস্যা নেই, তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। সেলফ অ্যাটেনশন একটা স্পেশাল টাইপ অফ অ্যাটেনশন, ইচ ওয়ার্ডস লুকস এট দ্য other words in the same sentence. It helps the model understand relationship among words in the sequence. এর বেনিফিটস দিয়ে আছে, বাট এটার হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটার উদাহরণ একটা দেখব। সো এখানে আমরা বলতেছি যে self attention allows each word to look at other word in the sentence and decide which words are important. So এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স নিচ্ছি, সাদ টিচেস এনএলপি টু স্টুডেন্টস। তো এক্ষেত্রে যখন আমরা টিচার্স এর উপরে ফোকাস করব তখন আমরা দেখতে পাচ্ছি মানে টিচার্স এর মানে আমাদের যে সেলফ অ্যাটেনশন হেডটা আছে সেই হেডটা যখন আমাদের এই ওয়ার্ডটার টিচার্স এর উপরে যখন ফোকাস করবে তখন সে আদার্স ওয়ার্ডের সাথে ম্যাপিং করবে কিভাবে। সে বলবে যে সাদ, মানে এখানে বলতেছে হু টিচেস, এই কোশ্চেনটা করলো এবং আনসার আসলো সাদ। হোয়াট ইজ টট এনএলপি, হুম ইট ইজ টট টু স্টুডেন্টস। সো এই ক্ষেত্রে সেলফ অ্যাটেনশন মেকানিজমের থ্রুতে আমরা টিচার্স এর উপর ফোকাস করে তার নেইবারিং ওয়ার্ড গুলোর কি করতেছি আমরা হচ্ছে যে এটা কি বলে আমাদের এই সেন্টেন্স ফরমেশনে তাদের পার্টিসিপেশনটাকে আমরা বুঝতে পারতেছি। ওকে, সো এই পার্টিসিপেশন গুলার মানগুলোকে স্টোর করা বা রিলেশনশিপ গুলোকে স্টোর করা হচ্ছে আমার এখানে সেলফ অ্যাটেনশন মেকানিজমের কাজ, এটা হচ্ছে এই স্কোরটাকে স্টোর করতে হেল্প করে। আচ্ছা, সো এরপরে আমাদের আসা হচ্ছে ট্রান্সফার লার্নিং এন্ড ফাইন টিউনিং। সো ট্রান্সফার লার্নিং কি? ট্রান্সফার লার্নিং হচ্ছে এরকম একটা প্রসেসের কথা আমরা চিন্তা করতে পারি যে আমরা বর্তমানে যেসব আমাদের যে হচ্ছে ইমেজ রিকগনিশন মডেল আছে, আমার এনএলপি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, আমি হচ্ছে ডিপ লার্নিং এর কথা বলতেছি, লাইক ইমেজনেট ভি2 বা এরকম যেসব ইয়া আছে আর্কিটেকচার আছে। সো তাদের ক্ষেত্রে যেটা হয় তারা হচ্ছে হিউজ পরিমাণে ডেটা দ্বারা তারা অলরেডি ট্রেন্ড, ঠিক আছে, তারা হিউজ পরিমাণে ডেটা দ্বারা অলরেডি ট্রেন্ড। কারণ আপনি একটা মডেলকে ধরে নেন হচ্ছে 5 মিলিয়ন ইমেজ দ্বারা ট্রেন করবেন, সো এটার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সময় লাগবে। সো ইচ টাইম কেউ একজন কাজ করতে যাবে সে এরকম বিশাল অঙ্কের ডেটা দিয়ে একটা মেশিনকে ট্রেন করবে, এটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। সো এই জন্য হচ্ছে ট্রান্সফার লার্নিং আমাদের যেটা হয় সেটা হচ্ছে এরকম যে মডেলগুলো ট্রেন করা থাকে একটা হিউজ ডোমেন অফ ডেটার উপরে, হিউজ পরিমাণের ডেটার উপরে। সো হিউজ পরিমাণের ডেটা, নট ডোমেন স্পেসিফিক ডেটা। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে আপনি স্পেসিফিক যে কোনো একটা টাস্ক করতেছেন, লাইক মেডিকেল একটা ডোমেইন হইতে পারে, মেডিকেলের আন্ডার অনেক সাব ডোমেইন আছে। বাট যে মডেলগুলো আমরা এই ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে চিন্তা করবো সেই মডেলে আমাদের মোটামুটি সব ধরনের ইমেজ দিয়ে আছে, সেখানে বিড়ালের ইমেজ দিয়ে আছে, কুকুরের ইমেজ দিয়ে আছে, গরুর ইমেজ দিয়ে আছে, আমার ইমেজও দিয়ে আছে, আবার কোন একটা হার্টের রোগীর হার্টের যে হচ্ছে সার্জারি যে হচ্ছে রিপোর্ট সেটারও ইমেজ দেওয়া থাকতে পারে। সো ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে একটা মডেল সবকিছু শেখে, শেখার পরে পরবর্তীতে অন্যরা কি করে ওই শেখা মানে অলরেডি শিখছে যে ইয়াটা মডেলটা, সেই মডেল থেকে কাজ করা শুরু করে।
ওকে, অর্থাৎ আমাদের একটা মডেল সে হিউজ পরিমাণে ডেটার উপর শিখছে, ডেটার উপরে শিখে সে কি করবে, একটা প্যাটার্ন জেনারেট করবে। প্যাটার্ন কিন্তু আরো হিউজ পরিমাণে হবে না। আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রান্সফার লার্নিং এর সময় এই প্যাটার্নটাকে একটা স্টেজ থেকে আর একটা স্টেজে পাস করে। অর্থাৎ আমাদের ধরে নিচ্ছে আমাদের ইমেজনেট ভি2 এটা একটা ট্রান্সফার লার্নিং একটা মডেল। সো ইন দিস কেস সে কি করছে, হিউজ পরিমাণে ডেটার উপরে নিজেকে ট্রেন আপ করছে, ট্রেন আপ করার পরে সে তার ভিতরে একটা প্যাটার্ন জেনারেট করছে, প্যাটার্ন জেনারেট করে বসে আছে। যদি কেউ ইমেজনেট ভি2 নিয়ে কাজ করতে শুরু করে, সেটা যদি ওইটাকে ইমপ্লিমেন্ট করতে যায়, তখন দেখবে যে হ্যাঁ অলরেডি কিছু প্যাটার্ন আছেই, এই প্যাটার্নটা কি প্রিভিয়াস ইমেজের উপরে শেখা। এটাই হচ্ছে ট্রান্সফার লার্নিং। এখানে আমরা কি বলছি, ইউজ এ মডেল প্রি ট্রেন্ড, যেটা অলরেডি ট্রেন্ড আছে অন লার্জ কর্পোরা অ্যান্ড অ্যাডাপ্ট ইট টু এ স্পেসিফিক টাস্ক। সেভ টাইম ডেটা ভার্সেস ট্রেনিং ফ্রম স্ক্র্যাচ। আমাকে বারবার স্ক্র্যাচ থেকে ট্রেন করতে হচ্ছে না, আমার টাইম এবং ডেটা দুইটাই বাঁচতেছে। ফাইন টিউনিং কি বলতেছে, ফাইন টিউনিং হচ্ছে এই যে হিউজ পরিমাণে মাল্টি ডোমেইন বা বিভিন্ন ডোমেইনের ডেটা দিয়ে আমি মেশিনটাকে ট্রেন করালাম। সো এই ক্ষেত্রে মেশিনের কি বলে এটাকে, প্যাটার্নটা অনেক কি থাকবে, অনেক ছড়ানো ছিটানো থাকতে পারে বা আনস্ট্রাকচার থাকতে পারে। তো ফাইন টিউনিং আমাদের যেটা বলছে, ইটস লাইক ধরে নেন আপনি হচ্ছে পুরো সেমিস্টার জুড়ে ধরে নেন সবকিছু পড়ছেন, ঠিক আছে, সব ধরে নেন আপনার 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টই আপনি পড়ছেন, হুইচ ইজ গুড। তার মানে আপনার কাছে আপনার মাথার ভিতরে 5টা সাবজেক্টেরই সামারাইজেশন আছে, তাই না? সো আপনি হচ্ছে কালকে এক্সাম, এখনো যদি আপনি 5টা সাবজেক্ট পড়েন তাহলে তো হইলো না, তাই না? আগামীকালকে আপনার এক্সাম, আপনার 5টা সাবজেক্ট আজকে পড়লেও হবে না। তো এই যে 5টা সাবজেক্ট পুরো সেমিস্টার ধরে পড়ে আসছেন, এটাকে আপনি যদি ধরেন প্রিটেন্ড বুঝেন, আর আজকে আগামীকালকে যদি আপনার এনএলপি পরীক্ষা হয়, আজকে রাত্রে আপনি অবশ্যই এনএলপি পড়বেন। সো এটাকে আমরা বলছি ফাইন টিউনিং এট টাস্ক স্পেসিফিক হেড। অর্থাৎ আপনি আজকে রাত্রে কালকে পরীক্ষা, সো আজকে আপনি অবশ্যই আপনি আইডিএস বা ডেটা সায়েন্স পড়বেন না, আজকে আপনি পড়বেন হচ্ছে এনএলপি। ওকে, কারণ কি, কারণ হচ্ছে এট টাস্ক স্পেসিফিক হেড। ওকে, এবং আপনার এটার ক্ষেত্রেও সেম, এখানে আপনার হিউজ পরিমাণে ডেটা দিয়ে যেহেতু এটাকে ট্রেন করা আছে, আপনি চাচ্ছেন ক্যান্সার ডিটেক্টের জন্য। সো ক্যান্সার ডিটেক্টের জন্য হইলে আপনাকে এই মডেলটাকে ফাইন টিউন করতে হবে যাতে এই মডেলটা ক্যান্সার ডিটেক্ট করে, এবং ফাইন টিউনিং এর জন্য আমরা এক্সট্রা আরো বেশ কিছু ডেটা তাকে দিচ্ছি। লাইক এই ক্ষেত্রে আমার কাছে কিন্তু 5টা সাবজেক্টেরই ইনফরমেশন ছিল মাথায়। আমরা এই ক্ষেত্রে ফাইন টিউনিং বলতে আমরা বুঝাচ্ছি আমার কালকে এনএলপি পরীক্ষা হলে আমাকে আরো একটু এনএলপির ইনফরমেশন নিজের ভিতরে নিতে হবে, ওইটাকে রিভাইজ করতে হবে, ওইটার ভিতরকার প্যাটার্ন রিকগনাইজ করতে হবে। সো এটা হচ্ছে ফাইন টিউনিং এন্ড ট্রান্সফার লার্নিং। এক্সাম্পলস দিয়ে আছে বার্ট এন্ড ব্লু। সো এগুলো একটু দেখে নেবেন, বেনিফিটস এন্ড প্রিটেন্ড লাইব্রেরি, এগুলো সবকিছু দিয়ে আছে। এরপরে তো নিচের অংশ আমরা পড়লামই। সো এই হচ্ছে আমাদের এনএলপি থেকে আমাদের যা মোটামুটি জানার ছিল, খুবই বেসিক লেভেলের। তো এই তো, যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এন্ড অন্য কোনো টপিকের উপর যদি ভিডিও লাগে এটাও জানাবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।